কিছুক্ষণ আগে জয়ের সাথে একরকম একটা ঘটনা ঘটে গেল, কিন্তু জয়ের সেই সব কথা মনে নেই। প্রিয়াঙ্কার চোখ সেই সব সহজেই ভুলিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা চায়নি, প্রিয়াঙ্কা হাসি জয়ের ব্যথা কোথায় সে সরিয়ে দিয়েছে। জয়দেবের বাগান থেকে আসার সময় একটা অদ্ভুত পরিতৃপ্তির ছাপ জয়ের মুখে লক্ষ্য করা গেল। দুজনে বাড়ি এসেছে, জয়ের কিন্তু তখন লজ্জা কমেনি। প্রিয়াঙ্কার দিকে না তাকিয়ে জয় বলল, তুমি টেবিলে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। প্রিয়াঙ্কার আর চোখে জয়ের দিকে তাকিয়ে হাত ধুতে গেল বেসিনে। সত্যিই বাড়িটা কেমন ভরা ভরা লাগছে। এই বাড়িতে জয়ের এতদিন থাকতেও ভালো লাগতো না। প্রিয়াঙ্কা আসার পরে সত্যি জয়ের খুব ভালো লাগতে শুরু করেছে। ওরা দুজনে দুপুরে খাবার খেলো, কেউ কারুর দিকে তাকালো না। চুপচাপ প্রিয়াঙ্কা খেয়ে প্লেটটা নিয়ে যেই উঠতে যাবে তখন জয় বলল, এ কি, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? ওটা রেখে দাও, তোমাকে ধুতে হবে না। জবাব দিল, আচ্ছা, উনি বিকেলে আসবেন, উনি ধুয়ে দেবেন। প্রিয়াঙ্কা কিছু না বলে হাত ধুয়ে চলে গেল। জয়ও খাবার শেষ করে বিছানায় নিজে ক্লান্ত ব্যথা শরীরটাকে একটু স্বস্তির আশ্রয় বিছানায় লুটিয়ে দিল। বিছানার শুয়ে শুধুই প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা। হঠাৎ কিছু চেঁচামেচি শুনে জয় ঘুম থেকে দেখল তার ঘরটা অন্ধকার। বিছানার পাশে হাতরে সুইচ বোর্ড খুঁজে সুইচ টিপতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 8:45 বাজে। এতক্ষণে সে ঘুমোলো, আর ঘুমাবে না বা কেন? যা ক্লান্ত ছিল সে। কিন্তু বাইরে এত চেঁচামেচি কিসের? জয় চোখ ঢলতে ঢলতে বাইরে এসে দেখল জয়ের বড় মাসি এসেছে। জয়ের বড় মাসি এলে বাড়িটা আনন্দে ভরে যায়। উনি ভীষণ মজাদার মানুষ তো। মাসি এলে জানাবে তো, না জানিয়ে এসেছে কেন? দরকার আছে নাকি? মাসির সাথে দেখা করতে যেই যাবে অমনি মাসির দুটো কথা কানে এলো। আমি তো ভাবলাম জয়কে নিজের কাছে নিয়ে যাব, কিন্তু বুঝতে পারছি ওকে দিয়েও তো মেয়েলি কাজগুলো হবে না। তোকে তো বলে কোনো লাভ নেই, তুই সংসার ফেলেও যেতে পারবি না। তার থেকে বরং আমি প্রিয়াঙ্কাকে নিয়ে যাই, ওই 2 দিন আমার কাছে থাকুক, বিয়ে মিটে গেলে আমি ওকে দিয়ে যাব। ঘরে জয়ের আগমন। জয়কে দেখে বড় মাসি একগাল হাসি দিয়ে বসতে বলল। জয়ের মা জয়কে দেখে বলল, বাবা, আজ তুই কতক্ষণ ঘুমালি? এই দেখ, তোর বড় মাসি এসেছে, তোকে নিয়ে যেতে এসেছিল। জয়, আমাকে কিন্তু? কেন? আরে তো বড় মাসি দেওরের বিয়ে তো, ওইখানে গিয়ে বড় মাসি সাহায্য করার মতো কাউকে দরকার, কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো তুই পারবি না, তাই প্রিয়াঙ্কাকে নিয়ে যাবে তোর মাসি। প্রিয়াঙ্কাও নাকি আগে কোনো দিন বিয়ে দেখেনি, তাই ওই যেতে চাইছে। আমি বাধা দিলাম না। জয়ের মুখটা কেমন ছোট হয়ে গেল। হঠাৎ বাড়ির নিচে থেকে একটা গাড়ির জোরালো হর্ন সকলের কানে এলো। বড় মাসি উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রে বড়, বেরো রে, ও এসে গেছে। কই রে প্রিয়াঙ্কা, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, আমাদের গাড়ি এসে গেছে। প্রিয়াঙ্কা আসছি বলে বাথরুম থেকে বেরিয়ে এলো। সত্যি কি সুন্দর লাগছে ওকে। ওর ড্রেসটা দেখে মনে হচ্ছে এটা নতুন ড্রেস, হয়তো জয়ের মা কিনে এনে দিয়েছে। প্রিয়াঙ্কা জয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে মাসির দিকে এগিয়ে গেল। বড় মাসি বাড়ির বাইরের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কাও পিছনে পিছনে যেতে লাগলো। জয় বাড়ির সদর দরজার বাইরে এসে দেখলো প্রিয়াঙ্কা ওর বড় মাসির গাড়িতে উঠে গেল। গাড়িটা মেইন রাস্তার দিকে ছুটতে লাগলো। সব কিছু যেন নিমেষে হয়ে গেল। জয়ের মনটা ভীষণ খারাপ করছে, কারণ সে কিছুতেই চাইছিল না যে প্রিয়াঙ্কা চলে যাক, কিন্তু সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা জয়ের কল্পনার বাইরে ছিল। একটু পরে জয়ের মা ভিতর থেকে হাঁক পড়ল, হ্যাঁ রে জয়, তুই একটু দুই দুই
প্যাকেট চাউমিন এনে দিতে পারবি? কাল সকালে চাউমিন করব ভাবছি। জয় কিছু না বলে নিজে হাতটা বাড়িয়ে দিল, মানে টাকা চাইছে চাউমিন আনার জন্য। জয়ের মা টাকা দেওয়ার পর জয় বাড়ির বাইরে বেরিয়ে গেল। আস্তে ধীরে এক গ্রাস মন খারাপ নিয়ে জয় চলল পাড়ার এক দোকানে। কিন্তু ঘড়িতে তখন প্রায় 9:30। পাড়ার দোকান বন্ধ হয়ে গেছে। এইবার চাউমিন আনার জন্য সে খাল পাড়ে যেতে হবে জয়কে। মন খারাপ নিয়ে জয় যাচ্ছিল, এমন সময় জয় দেখলো একটু হলুদ রঙের প্রজাপতি জয়ের চারপাশে এসে ঘুরছে অনবরত। সম্ভবত সে কিছু বলতে চাইছিল। জয় প্রজাপতি ভেবে সেটিকে হাত দিয়ে সরিয়ে খালপাড়ের দোকানটির দিকে এগিয়ে গেল। দোকান থেকে চাউমিন কিনে যখন জয় বাড়ি ফিরছিল, এমন সময় রাস্তায় সেই 4জন ছেলের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এরা সেই 4জন যারা কিনা প্রিয়াঙ্কার সাথে সেই ঘৃণিত কাজ করতে যাচ্ছিল। সেই দিন জয়ের মধ্যে একটা অদম্য সাহস কাজ করেছিল মেয়েটির বাঁচানোর জন্য। তবে আজ কেন জানি না জয়ের মধ্যে কোনো এক অজানা ভয় কাজ করছে। জয়ের খেয়াল এলো যে অন্য পথ দিয়ে বাড়ি যাবে, কিন্তু আবার কি মনে হলো, জয় ভাবলো পাশ কাটিয়ে কোনো রকমে গেলে হলো। তবে জয় জানে না জয়ের সাথে এখন কি হতে চলেছে। জয়ের সাথে যেই ওই ছেলেগুলোর চোকাচোকি হয়ে গেল, ওই ছেলেগুলো এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে আছে। জয় দ্রুত পা চালাতে লাগলো। তখনই ওই ছেলেগুলোর মধ্যে একজন জয়ের পথ আটকে ধরলো। ছেলেগুলোর মদ খেয়েছিল, ওদের মুখ দিয়ে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছিল। রাস্তায় ছাড়ো, এ কথাটা বলার আগে ওদের মধ্যে একজন জয়ের জামার কলার ধরে একটা হাঁচকা টান দিয়ে নিজের মুখের সামনে নিয়ে এসে বলল, সেদিন কি যেন বলেছিলিস মার্ডার করে ফেলবি, নে কর মার্ডার। জয় বলল, আমাকে যেতে দাও। ওই ছেলেটা জয়ের দু গালে 2 চড় মারল। দেব না, আমাদের মার্ডার কর, তারপর যা। এরপরে জয়ের সাথে ওদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। জয়ের কপালটা খারাপ। এই কয়েকটা দিন জয়ের জীবনে যেন অভিশপ্ত দিন। ঠিক তখনই কে যেন ভারী কণ্ঠে বলে উঠল, ওকে ছেড়ে দে। জয় সহ বাকি 4জন এদিকে ওদিকে তাকিয়ে যেই রাস্তার পাশে তাকালো, তখন সকলে অবাক। 7জন সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তাদের উচ্চতা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি। আর কি সুন্দর একটা পাগল করে দেওয়ার মতো ঘিন তাদের শরীর থেকে আসছিল। জয় নিজেকে ওদের হাত থেকে ছাড়িয়ে উপরে উঠে দাঁড়ালো। জয়ও বুঝতে পারছে এরা কারা, কি সুন্দর চেহারা লোক এরা। এই অন্ধকার রাতে ওদের পুরো শরীর যেন জ্বলজ্বল করছে। ওইগুলোকে দেখে ওই 4জন দৌড় দিল যেদিকে পারলো। ওরা ছেলেগুলোর মনে একটা ভয়ের ছাপ ছিল। জয় কি করবে বুঝতে পারছে না। সে এক পা করে পিছনে এগোতে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছু দূর গিয়ে জয় পিছনে ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করলো ওনারা ওইখানে আছে নাকি নেই। জয় পিছনে ফিরে দেখে কেউ নেই, তবে কিছু হলুদ রঙের প্রজাপতি সেখান থেকে উড়ে অন্য জায়গায় চলে গেল। প্রজাপতি ওইগুলো জোনাকির মতন চমকাচ্ছিল। এই রকম প্রজাপতি জয় আজকে দেখলো। এই নিয়ে দুবার না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, যদি ওই ছেলেগুলো আবার চলে আসে। জয়ের মনে অজানা ভয় সংকেত পাঠালো, এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এরপর জয় দ্রুত বাড়ি চলে এলো। বাড়ি আসার পর চাউমিনের প্যাকেট রান্নাঘরে রেখে দ্রুত নিজের ঘরে চলে গেল। জয়ের খিদে পেয়েছে, কিন্তু তার খেতে ইচ্ছা করছে না। জয় চোখ বন্ধ করে কোনো রকম শুয়ে আছে বিছানার উপরে। এক সময় জয়ের চোখ লেগে যায়, এমন ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন কটা বাজে জানা নেই। হঠাৎ করে জয়ের মনে হলো কে যেন তার গাল স্পর্শ করছে। ঘুমের মধ্যে জয় স্পষ্ট বুঝতে পারল যে কেউ তার গাল স্পর্শ করছে। জয় চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, তবে সেই হলুদ রঙের প্রজাপতি তার শোবার ঘরের খাটের চারিদিকে বরাবর উড়ে বেড়াচ্ছে এবং উঠতে উঠতে জানলা দিয়ে প্রজাপতিটা বেরিয়ে গেল। জয় বেশ অবাক হলো, সে কেন এই প্রজাপতিটাকে বারবার দেখতে পাচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে জয় চিন্তা করতে করতে আবারও জয়ের চোখ লেগে যায়। পরের দিন সকালে জয়ের বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়।
জয় ঘুম থেকে উঠে বাথরুমে যায়, বাথরুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসে যা মাকে ডাকতে যাবে তখনই টিভিতে চলতে থাকা নিউজ জয়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। টিভিতে বলার নিউজটা ছিল ঠিক এই রকম: এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজ ভোর রাত্রে শ্যামনগর মাঝিয়াতে মাথা কেটে খুন করা হলো 4 জন তরুণ যুবকের। তাদের প্রত্যেকের মাথা পৃথক পৃথক স্থানে ফেলা হয়েছে। এই ঘটনা শিহরে উঠেছে এলাকাবাসী, জানা যাচ্ছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বি.কে. মিত্র এই কেসে তদন্তই নেমেছে। বলা বাহুল্য, এর আগেও তিনি মানসিক রোগগ্রস্ত এই সাইকো কিলারকে নিজে ইনভেস্টিগেশন করে ধরেছিল, যার খোঁজ কিনা আচ্ছা অফিসারও দিতে পারেনি। আরও এটাতে আমাদের এলাকার খবর। নিউজ রিপোর্টার বর্ণনা শুনে জয় দূরে দূরে চার করার চেষ্টা করলো। আর এটাতেই সেই ছেলেগুলো যারা কিনা কালকে তার পিছনে লেগেছিল, কিন্তু ওদের এইভাবে মারল কে? নিচের দেশে থাকি, আমাদের মধ্যে এমনই দয়া ময়া কম। ভালোই বলে দে প্রিয়াঙ্কা কোথায়, ওকে তুই কিভাবে চিনিস? না হলে এই রাতে ওর 4টে ছেলের মতন তোদেরও পুরো পরিবারকে শেষ করে দিয়ে যাব। প্রিয়াঙ্কা 2 দিন হলো বড় মাসির বাড়িতে গেছে। প্রিয়াঙ্কা নেই বলে এমনিতেই জয়ের মন খারাপ। তার উপরে মাঝরাত্রে সাদা পাঞ্জাবি পরা সেই 7 জন লোক, যারা কিনা ওই 4 জন ছেলের সাথে যেদিন জয়ের ঝামেলা হয়েছিল সেই দিন এবার উপস্থিত ছিল সেইখানে। এখন যখন এদের মুখ জয় স্পষ্ট শুনল যে ওই রাতে ছেলেগুলো এনারাই হত্যা করেছে, জয় বেশ ঘাবড়ে যায়। জয় মনে মনে ভাবল, আমি যদি এদের কথা মতো না চলি তাহলে এরা আমার পরিবারকে ক্ষতি করতে পারে। তাই চুপচাপ এদের কথা শোনাটাই সে। জয় ওই পাঞ্জাবি পরা লোকটি বলে, প্রিয়াঙ্কা, আমি আমার মাধ্যমিক টেস্ট পরীক্ষা রেজাল্ট বেরোনো দিনে রাতের বেলায় পেয়েছি। কয়েকজন ছেলে ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, আমি ওকে ওদের থেকে বাঁচিয়ে আমাদের বাড়িতে এনে রেখেছিলাম। প্রিয়াঙ্কা এখন আমার বড় মাসির বাড়িতে আছে। বড় মাসি দেওরের বিয়ে, বড় মাসির সাথে টুকটাক কাজে সহযোগিতা করার জন্য প্রিয়াঙ্কা ওইখানে গেছে। ওই 7 জন সাদা পাঞ্জাবি পরা লোকজনের মধ্যে একজন এগিয়ে এসে জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ওদের মধ্যে সবথেকে উচ্চতা বড় লোকটির কানে কী যেন বলল। ওই বিশাল লম্বা লোকটি সেইগুলো মন দিয়ে শোনার পর জয়ের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে আমাদের দেশে চলো। যতক্ষণ না প্রিয়াঙ্কা আমার পাচ্ছি ততক্ষণ তুই আমাদের কাছে থাকবি। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তোর পরিবার কোনো চিহ্ন অবধি পাওয়া যাবে না। জয়ের এ কথা শোনার পর সারা শরীরে একটা ভয়ের স্রোত বয়ে গেল। ওই লোকগুলো এরপর কি যেন মন্ত্র পড়ে জয়ের দিকে ফুঁ দিল, তারপর ওই জয়ের কিছুই মনে নেই। এদিকে কলকাতা পুলিশ বি.কে. মিত্র 4 জন যুবকের রহস্যভাবে মৃত্যু একটা নতুন কিনারা খুঁজতে পেয়েছে। জয়ের বাড়ি থেকে একটু দূরে খালপাড়ে আগে ফাঁকা রাস্তায় এক কোণে ধস্তাধস্তির অনুমান ও কিছু কাঁচা চাউমিনের টুকরো পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। গ্রামীণ সায়েন্স টিম সেইখানে ওই রহস্যভাবে মৃত্যু হওয়া 4 জনের অস্তিত্ব পেয়েছে। মৃত্যুর আগে তারা এইখানে টিং করেছিল, মদের বোতলও পড়েছিল। সেই বোতলে 4 জনের হাতের ছাপও পাওয়া যায়। বি.কে. মিত্রের অনুমান, যখন সত্যি হয় তখন তিনি চাউমিন কিনারা খুঁজতে থাকেন। আশেপাশে যেহেতু খালপাড়ের দোকান ছাড়া আর কোনো দোকান নেই, তাই ওই দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে দোকানদার ভয়ে সব গড়গড় করে বলে দিল। ওই দিন রাতে কে চাউমিন কিনতে এসেছিল? ইন্সপেক্টর বি.কে. মিত্র থানাতে ছিল। তাকে যখন ফোন করে জানানো হলো সেই দিন রাতে জয় নামের স্থানীয় একটা পাড়ার ছেলে চাউমিন কিনতে এসেছিল, তখন তিনি জয় এই 4 জনের সাথে জড়িত কিনা কিংবা ওদের মার্ডারের জন্য দায়ী কিনা জিজ্ঞাসা করার জন্য যেই
বেরোবে তখনই থানায় জয়ের বাবা মা আর সাথে প্রিয়াঙ্কা এরা তিনজন এসে হাজির হয়। জয়ের মা কাঁদতে কাঁদতে থানার ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, মেজবাবু, আমাদের ছেলেকে বাঁচান, ওকে গতকাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর যখন একটা ডায়েরি করতে বলে ওনাদের, তখন তিনি জয়ের বর্ণনা শুনে আর সিনিয়র এক ইন্সপেক্টর থেকে পরামর্শ করে বুঝতে পারেন এই ছেলেটাই সেই ছেলে যে কিনা ওই দিন রাতে চাউমিন কিনতে গিয়েছিল। ইন্সপেক্টর বি.কে. মিত্র ওনাদের ছেলেকে খুঁজে বের করবে এই আশ্বাস দিয়ে তাদের বাড়ি যেতে বলেন। তিনি তাদের এত জানান ঘটনা খানেকের মধ্যে তিনি তাদের বাড়িতে যাবেন যদি তারা কোনো সূত্র খুঁজে পান জয়ের নিখোঁজ হওয়ার পিছনে। জয়ের নিখোঁজ হওয়ার দিন সকালবেলায় জয়ের মা যখন তার ছেলেকে সকালবেলায় ঘুম থেকে ডাকতে যান, তিনি দেখেন ছেলের ঘরের দরজা বন্ধ। ছেলে তো কোনো দিন দরজা বন্ধ করে রাখে না। প্রথম দরজা অল্প ধাক্কা দিয়ে জয়ের ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু জয়ের কোনো সাড়া না পেয়ে জয়ের মা চিন্তায় পড়ে যান। তিনি এইবার জোরে দরজার ধাক্কাধাক্কি করতে লাগলেন, কিন্তু জয়ের কোনো সাড়া না পেয়ে শেষে তিনি জয়ের বাবাকে ডাকেন। জয়ের বাবা যখন দরজায় ধাক্কাধাক্কি করার পর যখন দেখেন ছেলে দরজা খোলে না, শেষে তিনি পাড়া ছেলেদের ডেকে এনে দরজা ভেঙে ফেলেন। দরজা ভেঙে ফেলে তিনি সহ জয়ের পুরো অবাক হয়ে যান, কারণ দরজা জানলা সব ভিতর থেকে বন্ধ। জয়ের ঘরে অন্য কোনো দরজাও নেই। তাহলে জয় কিভাবে ঘরের মধ্যে থেকে নিখোঁজ হয়ে গেল? জয়ের নিখোঁজ হওয়ার কথা জয়ের সকালে আত্মীয় বাড়িতেও পৌঁছালো। যথারীতি জয়ের বড় মাসি কানেও পৌঁছায়। তিনি খবর শোনা মাত্র প্রিয়াঙ্কাকে নিয়ে জয়ের বাড়িতে চলে আসেন। আর তারপরে বাড়িতে আসার লোকজন ও পাড়ার লোকেদের পরামর্শ জয়ের বাবা মা প্রিয়াঙ্কা থানাতে যান ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করতে। থানা থেকে বাড়ি ফেরার পর সবাই যখন জয়ের মায়ের কাছে জিজ্ঞাসা করতে ব্যস্ত যে থানায় মেজবাবু কী বললেন, সেই ফাঁকে প্রিয়াঙ্কা জয়ের ঘরে যায়। এদিক ওদিক তাকিয়ে ঘরের আবহাওয়া দেখে প্রিয়াঙ্কা কি যেন বোঝার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ঘরের দেওয়ালের দিকে চোখ পড়তে প্রিয়াঙ্কা কেমন আটকে ওঠে। আরে, দেওয়ালে 3 আঙুলের মোটা ছাপ, ওটা কিসের? প্রিয়াঙ্কা দেওয়ালের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে, তবে কি ডুবসাগরের তলদেশের রাজা সুন্দরলাল জয়কে তুলে নিয়ে গেছে? তাহলে তো সর্বনাশ, জয়কে কেউ এই দুনিয়াতে ফিরিয়ে আনতে পারবে না আর কোনো দিন। কিন্তু সেই সুন্দরলাল কোনো তুলে নিয়ে গেল জয়কে, তাহলে কি সুন্দরলাল প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে যেতে এসেছিল? প্রিয়াঙ্কাকে পায়নি বলে সুন্দরলাল লোকজন জয়কে নিয়ে চলে গেছে। প্রিয়াঙ্কা কেমন যেন শিবিরে ওঠে। এই সেই সুন্দরলাল যে কিনা এত বছর সামান্য একটা জায়গা পাওয়ার লোভে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমুদ্রের একধারে একটা মিষ্টি ফুলের বাগান আছে, যেখানে স্থলপরীরা বসবাস করে। ওই জায়গাটুকু উপরে চোখ আছে ডুবসাগরের তলদেশের রাজা সুন্দরলাল নানানভাবে ওই জায়গাটা হাতিয়ে নিতে চাইছেন। তিনি ওই জায়গাটা নিজের ব্যক্তিগত স্থান কক্ষ করতে চান, কিন্তু যতক্ষণ না স্থলপরীদের তিনি উঠিয়ে দিতে পারছে সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। প্রিয়াঙ্কার আগে দুঃখে কেমন বেশ হিংস্র হয়ে ওঠে। সেই মনে মনে প্রতিশোধের জন্য গর্জন করে ওঠে, না, এই মুহূর্তে জয়ের কাছে যেতে হবে। কিন্তু প্রিয়াঙ্কা তো একা পারবে ওদের সাথে? তাহলে কি আবার মায়ের কাছে যেতে হবে? আবার সেই ওই দুনিয়ায় গিয়ে থাকতে হবে? ওইখানে গেলে তো পৃথিবীর আবহাওয়া থেকে প্রিয়াঙ্কাকে দূরে থাকতে হবে, যেই জন্য ঝামেলা করে প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে পৃথিবীতে চলে এসেছিল। আজ প্রিয়াঙ্কাকে কি তবে ফিরে যেতে হবে? না,
জয়ের জন্য যদি প্রিয়াঙ্কাকে ওই বুদ্ধ জায়গায় থাকতে হয় সে থাকবে, কিন্তু জয়ের গায়ে একটা আঁচড় অবধি সে লাগতে দেবে না, কোনোভাবেই না। প্রিয়াঙ্কা তখন মনস্থির করে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আশেপাশের পরিস্থিতিতে ভালোভাবে বুঝে প্রত্যেকটা মেয়ে নিজেদের পোশাক খুলে মাছের লেজের মতন এক ধরনের প্যান্ট জাতীয় কিছু পরল এবং পোশাক পরে সকলে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে গভীরে যেতে লাগলো। নদিয়া জেলার চুনি নদীর ধারে কোনো এক শ্মশানের পাশে এক ঝাঁক পর্যাবতী সন্ধ্যাবেলার দিকে এসে জমায়েত হলো। তখন সন্ধ্যাবেলার কৃষক ও দিনমজুরিরা কাজ করে যে যার বাড়ি ফিরেছে, কেউ আবার কলকাতার দিকে রাতে শিফটিতে কাজের জন্য প্রস্তুতি হচ্ছে। সকলে যে যার মতন ব্যস্ত। যখন পুরোপুরিভাবে নদীর পাড়ে এই প্রত্যন্ত গ্রাম অন্ধকারে চাদরে জড়িয়ে পড়ল, ঠিক সেই সময় এই যে জমায়েত হওয়া উড়ন্ত পর্যাবতীগুলো মানুষের রূপে নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালো। প্রত্যেকের মেয়ে, সকলে গায়ে সাদা পোশাক। আশেপাশে পরিস্থিতি ভালোভাবে বুঝে প্রত্যেকটা মেয়ে নিজের পোশাক খুলে অন্য এক ধরনের মাছের লেজের মতন এক ধরনের প্যান্ট জাতীয় কিছু পরল এবং পোশাক পরে সকলে নদীর মধ্যে ঝাঁপ দিতে দিয়ে গভীরে যেতে লাগলো। প্রিয়াঙ্কাও 7-5 না ভেবে সেও জলে বাকিদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে গভীরে যেতে লাগলো। প্রিয়াঙ্কার মনে শুধু একটাই চিন্তা, জয়কে কিভাবে বাঁচাবে সে। হঠাৎ প্রিয়াঙ্কা ভাবনার অতুলে হারিয়ে যায়। জয়ের বাড়ি থেকে প্রিয়াঙ্কা যখন নিজের দেশে ফিরে আসে তখন তো রাজ বাড়িতে হাহাকার পড়ে যায়। যেই প্রিয়াঙ্কা খোঁজার জন্য ওই ছোট পরীদের বাগানের মধ্যে বসবাসকারী সকল পরীদের ব্যস্ত হয়ে পড়েছিল। তারা সকলে হন্যে হয়ে যেই প্রিয়াঙ্কাকে এতদিন ধরে খুঁজছিল সেই প্রিয়াঙ্কা আজ তাদের সামনে। প্রিয়াঙ্কা রাজবাড়িতে এসে ভালো মন্দ কিছু না বলে একটা কথা বলে, মা, আমার জয়কে আমার কাছে ফিরিয়ে দাও। জয়কে? এই একই বিষয়টি নিয়ে যখন প্রিয়াঙ্কা বড় দিদি প্রশ্ন তোলে সে কথায় কোনো কুরুক্ষেপ করে না। মা প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, তুই এতদিন পর এসে ভালো মন্দ কোনো কথা নেই, কিছু নেই, জয়কে ফিরিয়ে দিতে বলছিস? প্রিয়াঙ্কা বলল, ডুবসাগরের তলদেশে রাজা সুন্দরলাল ওকে তুলে নিয়ে গেছে। কথাটি শোনার পর রাজবাড়িতে সেই মুহূর্তে যারা যারা উপস্থিত ছিল তারা নীরব হয়ে গেল। চারিদিকে শুধু নীরবতা। প্রিয়াঙ্কা বলল, আমি পৃথিবীতে যাওয়ার পর সুন্দরলাল খবর পেয়ে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠায়, কিন্তু আমাকে সুন্দরলাল লোক ধরতে পারেনি, তাই জয়কে তুলে নিয়ে গেছে। ওর অপহরণের জন্য আমি দায়ী মা, আমি পাপী। তুমি আমাকে পরে সাজা দিও, কিন্তু তার আগে জয়কে ফিরিয়ে দাও ওর বাবা মায়ের কাছে। প্রিয়াঙ্কা দিদির কথার মাঝে কথা কেটে বলে, বাদ দাও, দে তো, কেনাকে তার জন্য আমাদের অত ভাবতে হবে না, আর মানুষের জন্য এত ভেবে কি হবে। প্রিয়াঙ্কা এবার দিদির দিকে তাকিয়ে বলল, তোর বোনকে নষ্ট করতে চাইছিল কয়েকজন ছেলে। এই জয় যদি না থাকতো তাহলে তোর বোনকে আর এই পরিবারের কাউকে মুখ দেখাতে পারতো না। এইবার প্রিয়াঙ্কার দিদি বিষয়টাকে সিরিয়াস নেয়। তখনই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার দিদির দিকে তাকিয়ে বলল, ওয়ে এত বড় হয়েছে, এখন অবধি আমার থেকে কিছু চায়নি, আর আজ যখন আমার মেয়ে মুখ ফুটে আমার থেকে কিছু চেয়েছে, আমি কি দেব না? আমি যে মা। প্রিয়াঙ্কার দিদি এবার আর কোনো কথা বলে না। এরপরে প্রিয়াঙ্কা মা একজন রাজ কর্মচারীকে ডেকে পাঠিয়ে নতুন পোশাক ও পুরানো যেই সকল জাদু লাঠিগুলো আছে সেইগুলো নিয়ে আসার জন্য আদেশ করেন। এরপর প্রিয়াঙ্কার মা সহ বেশ কয়েকজন মহিলা সিপাহী প্রস্তুতি নেয় ডুবসাগরে তলদেশে যাওয়ার জন্য। প্রিয়াঙ্কার দিদি ও প্রিয়াঙ্কাও প্রস্তুতি হতে থাকে। উভয় পক্ষ যখন নদীর এক গোপন পথ ধরে সমুদ্রের দিকে এগোতে লাগলো, তারপরে কি হলো গল্পের ফেরা যাক। প্রিয়াঙ্কা 7-5 এই সব ভাবতে ভাবতে হঠাৎ মায়ের চিৎকার শুনে ভাবনার রাজ্য থেকে যেন নিমিষে বেরিয়ে এলো। এ কি?
প্রিয়াঙ্কার মা যেই দিকে তাকিয়ে আছে সেই দিকে প্রিয়াঙ্কাও তাকিয়ে অবাক হয়ে গেছে। এ কি সর্বনাশ! পুরো ডুব সাগরের তলদেশে রাজার রাজপ্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আশেপাশে বস্তির বাড়ির চিহ্ন অবধি নেই। প্রিয়াঙ্কার মায়ের কাছে একটা অদ্ভুত পাওয়ার আছে। সে নিজের ভবিষ্যৎ অতীত দেখতে পায় প্রতিটা জিনিসে। যে যখনই ওই ভেঙে যাওয়া ডুবসাগরের নিচে রাজপ্রাসাদের দেওয়াল হাত রাখলো, সে তখন ওই পাঁচিলে ভেঙে যাওয়ার আগের মুহূর্ত ঠিক কী হয়েছে সে তখন স্পষ্ট দেখতে পেল। ওই পাঁচিলের অতীত দেখতে হাড় হিম হয়ে গেল প্রিয়াঙ্কার মায়ের। কারণ যারা এই ডুবসাগরের নিচে দেশটির এই রকম খারাপ অবস্থা করেছে তারা কেউ নয়, ডুবসাগরের এই নিচের যে রাজ্যটি, এই রাজ্যর রাজা সুন্দরলালের বিস্মিত মন্ত্রী এই কাজটি করেছে। এমনকি তিনি রাজাকেও বন্দি করেছে। প্রিয়াঙ্কার মা যখন ডুবসাগরের অতীত দেখতে ব্যস্ত, ঠিক তখনই কোথা থেকে এক ছোট মাছ মুখে করে একটা চিঠি নিয়ে প্রিয়াঙ্কার মায়ের কাছে এসে লেজ দিয়ে প্রিয়াঙ্কার মায়ের হাতে স্পর্শ করে মুখটা প্রিয়াঙ্কা মায়ের দিকে বাড়িয়ে দিল। বলা বাহুল্য, এত নিচে কিন্তু কোনো মাছের আসার কথা নয়, কারণ এইখানে অক্সিজেনের মাত্রা খুব কম। প্রিয়াঙ্কার মা যখন মাছের মুখ থেকে চিঠিটা নিয়ে খুলে পড়তে লাগলো, তখন তো সে আরও অবাক হলো। ওই চিঠিটা লিখেছেন সুন্দরলালের বিস্মিত মন্ত্রী। সেই ওই চিঠিতে লিখেছে, প্রিয়াঙ্কা রানীমা, আমার প্রণাম নেবেন। আশা করি বুঝতে পেরেছেন এই রাজ্যের অবস্থা এই রকম কিভাবে হলো। আপনি যখন গেছেন এইখানে, তাহলে আপনারা কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমার ছেলে যে কিনা আমি রাজা হয়ে যাওয়ার পর মন্ত্রীর পদে বসবে ঠিক কয়েকদিনের মধ্যে। এইবার কাজের কথায় আসি। পৃথিবী থেকে যে ছেলেটি এইখানে আমাদের কাছে আসে, তাকে আমার একটা শর্তে ছাড়তে পারি। প্রথম শর্ত, আপনাদের ওই ফুলের বাগান ছেড়ে আপনারা চলে যান ওই জায়গায়, আমাদের দিয়ে দিন। দ্বিতীয় শর্ত, আমার ছেলের সাথে আপনার ছোট মেয়ের বিয়ে দিয়ে দিন। দুটোর মধ্যে কোনো একটা শর্ত রাজি হলে আমরা ওই ছেলেকে পৃথিবীতে দিয়ে আসব। আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমাদের সেটা জানাবেন। আমরা আপনার সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী কাজ শুরু করব। 24 ঘন্টা পরে আপনার প্রাসাদ আমরা কাউকে পাঠাবো, যে বা যিনি পথ দেখিয়ে আমাদের কাছে আপনাদের নিয়ে আসবে। প্রিয়াঙ্কা মা এবার বিশাল বড় চিন্তায় পড়ে যায়। কারণ সে এবার কি করবে? দেশের মানুষের কথা না ভেবে মেয়ের চাহিদা পূর্ণ করবে, নাকি মেয়ের শর্তর হাতে তুলে দিয়ে দেশ বাঁচাবে? প্রিয়াঙ্কার মা দ্বিতীয় চিন্তা করে। মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে আর জায়গা দুটোই হাত ছাড়া হবে, কারণ ওই মন্ত্রীর উপর বিশ্বাস নেই। আর মেয়েকে বিয়ে না দিয়ে যদি জায়গা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে চিন্তা থেকেই যায়। এতগুলো লোক তাদের নিয়ে গিয়ে কোথায় উঠবে? কে জায়গা দেবে তাদের? তো প্রিয়াঙ্কার মা সেইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল, সেই মেয়ে চাহিদা পূর্ণ করবে, আবার নিজের দেশকেও বাঁচাবে। তার জন্য একমাত্র পথ যুদ্ধ। প্রিয়াঙ্কা মা তার সাথে আসা বাকিদেরকে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য ইঙ্গিত করে। সে নিজেও প্রস্তুতি নিল নিজের দেশে ফেরার। সামনে অনেক কঠিন পথ। প্রিয়াঙ্কার মাকে যে করে হোক নিজের রাজ্যকে রক্ষা করতে হবে, আর নিজের মেয়েকেও দেওয়ার কথাও রাখতে হবে। 7-5 ভাবতে ভাবতে তারা সকলে জলের উপরে উঠে এলো। প্রিয়াঙ্কার মা সকলকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেন, শুধু নিজের মেয়েকে তার সাথে থাকতে বলেন। সবাই যখন রানীমার কথা মেনে চলে গেল, তখন প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে বলে, আমার সাথে চল, দরকার আছে। প্রিয়াঙ্কা কোনো প্রশ্ন না করে মায়ের পিছনে পিছনে উঠতে থাকে। প্রিয়াঙ্কার মা তার মেয়ের হাত সাগরের নিচে মাছের মাধ্যমে যে চিঠিটা পেয়েছিল সেটা তিনি
তার নিজের মেয়ের হাতে দেন। চিঠিটা প্রিয়াঙ্কা ভালোভাবে পড়ার পর তার মায়ের দিকে তাকায়। প্রিয়াঙ্কার মা মাতৃত্ব স্নেহে ভরা ভালোবাসার দৃষ্টি দিয়ে নিজের মেয়ের দিকে তাকায়। তিনি তার মেয়েকে বলেন, আমি আমার মেয়ে ও রাজ্য দুটোকেই বাঁচাবো, তার ব্যবস্থা করতে যাচ্ছি। মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা মুখে হাসি ফুটল। চলবে। পুরুলিয়া জেলার কালীনারায়ণপুর নামক একটি জায়গায় একটি নির্জন বাঁশবনের ভিতরে একটি ভাঙাচোরা বাড়ির সামনে এসে প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কার মা দুজনে নিচে নেমে এলো। প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে বলল, তুই এইখানে থাক, যখন আমি ডাকবো তখন ভিতরে আসবি। প্রিয়াঙ্কার মা এদিক ওদিক তাকিয়ে চোখের পলকের মধ্যে ঘরের দেওয়াল ভেদ করে ভিতরে চলে গেল। অনেকক্ষণের ভিতরে কোনো সারা শব্দ নেই। তারপর হঠাৎ প্রিয়াঙ্কার মা কাঁদতে কাঁদতে ঘরের দেওয়াল ভেদ করে বাইরে চলে এলো। সে যখন প্রিয়াঙ্কার দিকে পা এগিয়ে আসছিল তখনই ঘরের ভিতর থেকে একটি ছেলে দ্রুত দৌড়ে বাইরে এসে প্রিয়াঙ্কা মায়ের হাত ধরে টেনে তার দিকে প্রিয়াঙ্কার মাকে টেনে ঘুরিয়ে নিল। প্রিয়াঙ্কা ছেলেটার দিকে তাকিয়ে আটকে উঠল। এত সুন্দর ছেলে এইরকম একটা জায়গায় থাকে, আর মা মানুষের কাছে এসেছে কেন? মা বলল, ব্যবস্থা করতে যাচ্ছি। ওই ছেলেটা প্রিয়াঙ্কার মাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দুজন ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু মত্ত হয়ে গেল। প্রিয়াঙ্কার মাও যেন একটা ঘোরে ছিল। ঘোর কেটে যাওয়ার পর প্রিয়াঙ্কার মা ও ছেলেটি দূরে সরিয়ে দিল। প্রিয়াঙ্কার মা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছোঁবে না। এই বলে সে পিছনে ঘুরে প্রিয়াঙ্কার দিকে পা বাড়াবে তখনই প্রিয়াঙ্কার মাকে ওই ছেলেটা বলল, তুমি জানো আমি এখন বিয়ে করিনি, আমি আজও তোমার পথ চেয়ে বসে আছি। তুমি কি জানো কত মেয়ে আমার জীবনে এসেছে, আমি কিন্তু তাদের পাত্তা দিইনি, কারণ তারা যে আমার চেহারাকে ভালোবাসে আর আমাকে না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন কাটিয়ে দিলাম, আর তুমি কি পেয়েছ? সেই তো বাড়ির পছন্দ করা রাজবাড়ির রাজপুত্রর সাথে বিয়ে করেছো। তুমি কি পারতে আমার মতো সারা জীবন অবিবাহিত হয়ে কাটিয়ে দিতে? স্বার্থপর একটা। এইবার প্রিয়াঙ্কার মা মুখ খুলল। সে বলল, সমর, এ কথা আমাকে বলতে পারলে? ওই দেখো। প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে দিকে না তাকিয়ে হাতটা প্রিয়াঙ্কার দিকে দিয়ে বলল, ওই দেখো আমাদের ভালোবাসার চিহ্ন। এরপরে কি তুমি আমাকে স্বার্থপর বলতে পারলে? সমর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে মুখ একরাশ হাসি নিয়ে বলল, আমার মেয়ে কি তুই দূরে কেন? বাবার কাছে আসবি না? আমি গরিব বলে তোরা এইভাবে দূরে থাকবি? প্রিয়াঙ্কার কাছে পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল এবার। কেন প্রিয়াঙ্কার মা মাঝের মধ্যে কাউকে কিছু না বলে কোথায় চলে যেত? কেন তার মা একই ঘরে আলাদাভাবে ঘুমোয়? কেন না তার মায়ের কাছে প্রিয়াঙ্কার আবদারের মূল্য বেশি? প্রিয়াঙ্কা তখন অবাক হয়ে এক পা করে বাবার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা যখন সমরের কাছে গেল, সমর খুশিতে সেও ভরা দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকিয়ে মাথায় দু হাতে বুলিয়ে দিল। প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে প্রিয়াঙ্কার বাবা সমর বলল, আমার মেয়েকে আমি এত বছর পর দেখলাম। আমি বাবা হয়ে বাবার কোনো দায়িত্ব পালন করিনি। এই বলে কাঁদতে কাঁদতে সমর মাটিতে বসে পড়ল। প্রিয়াঙ্কার যখন সমরকে স্পর্শ করে কাঁদতে বারণ করতে যাবে তখন প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার হাত ধরে বাধা দিয়ে ইশারায় না করল। এরপর সময় উপরে উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি এতকাল শুধু তোমাকে পাওয়ার জন্য মরিয়া ছিলাম। আমি যে ভাবতে পারছি না আমার একটা মেয়েও আছে। না, আমাকে লড়তে হবে। আমি আর একা নয়, আমার মেয়েও আছে, আমার বউ আছে। আজ থেকে আমি আর একা নয়।
কোথায় সেই ডুবোসাগরের দেশ, কোথায় সেই মন্ত্রী? আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে তাহলে গোটা সমুদ্র তোলপাড় করে দেব। তোমার ভিতরে আসো, এই নিয়ে কি ব্যবস্থা নিয়ে যায় দেখছি। আয় মা, বাবার এই ঘর হয়তো রাজপ্রাসাদের মতন বড় না, তবে ভেতরে আয়। প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগলো। ওদিক প্রিয়াঙ্কার মা চোখের জল মুছতে মুছতে বাবা ও মেয়ের পিছনে পিছনে যেতে লাগলো। ঘরের ভিতরে আসার পরে অদৃশ্য প্রিয়াঙ্কার বাবা বেশ কিছু পুঁথি ও বই বিছানা থেকে সরিয়ে নিজের মেয়ে ও বউকে বসতে বলল। এরপর সমর প্রিয়াঙ্কাকে বলল, দেখো, যাকে তুমি পরাজিত করতে চাইছো সে কিন্তু খুব শক্তিমান। তার বিরোধী কাজ করতে যাওয়া মানে যুদ্ধ করতে যাওয়া। আমি আমার পরিচিত কয়েকজন তান্ত্রিককে নিয়ে যেতে পারবো, তবে এই গোটা যুদ্ধ একটা জিনিস হতে পারে প্রিয়াঙ্কা, তোমারও দুজনের শক্তি চলে যেতে পারে। তোমার কিন্তু নিজেদের শক্তি হারিয়ে ফেলতে পারো, আর একবার নিজেদের শক্তি হারালে তোমরা কিন্তু আর কোনোদিন তোমাদের নিজেদের দেশে ফিরে যেতে পারবে না। আর তোমাদের ওই দেশ থেকেও হয়তো কেউ তোমাদের সাথে যোগাযোগ করতে পারবে না। একটা রাত ভাবো, তোমরা এই বিছানায় পরিষ্কার করে দিলাম, আমি বাইরে আছি, তোমরা জামা কাপড় পাল্টাও, বিশ্রাম করো। জানি ভোরবেলায় চলে যাবে, তাই ভোর অবধি তো হাতে সময় আছে। এর মধ্যে ভাবো কি করবে। আমি দরজাটা বন্ধ করে বাইরে পাহারা দিচ্ছি। ভোরবেলায় অবধিও লাগানোর প্রিয়াঙ্কার মা সমরের দিকে তাকিয়ে বলল, আমাদের তোমাদের বাড়িতে জায়গা দেবে তো? যদি আমরা সব হারিয়ে ফেলি? সমর প্রিয়াঙ্কা মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সমরের দু চোখ দিয়ে অশ্রুধারার জল বেরিয়ে মাটিতে পড়তে লাগলো। সমর প্রিয়াঙ্কার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি আমার ওই পরিচিত তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। সব ঠিক থাকলে আমরা কালকে নিশতি রাতে রূপসাগরের অভিযান যাব। এই বলে সমর ঘরের বাইরে বেরিয়ে আসে। সমরের কাছে যে ছোট মোবাইল ফোনটা ছিল সেই ফোনের সাহায্যে সমর বেশ কয়েকজনকে ফোন করে তাদের সাথে কথা বলতে থাকে। প্রায় বলতে গেলে ভোর রাত্রের আগে অবধি ফোনে কথা বলেছে সমর তখন ভোর 4টে। প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কার মার দুজনের ঘর থেকে বেরিয়ে এলো। তাদের এখন নিজেদের দেশে ফিরতে হবে। ঘরের বাইরে এসে প্রিয়াঙ্কা চোখ পড়ল, সমর বাইরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। প্রিয়াঙ্কা কি করলো, ঘরের ভিতর থেকে একটা চাদর নিয়ে এসে সমরের গায়ে উপরে দিয়ে দিল। প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল। প্রিয়াঙ্কাও যেন ভাবনার রাজ্যে ডুবে ছিল। হঠাৎ প্রিয়াঙ্কার ভাবনার রাজ্য থেকে ফিরে আসে। প্রিয়াঙ্কার মা এবার প্রিয়াঙ্কাকে নিজের দেশে ফেরার জন্য ডাক দেয়। প্রিয়াঙ্কা মায়ের কথা শোনা মাত্র দিকে এগিয়ে, এরপরে দুজনে প্রজাপতি রূপ নিয়ে সেই জায়গা থেকে উড়ে নিজেদের গন্তব্যর দিকে এগোতে থাকে।